তৃতীয় মেথডের জন্য আমাদের একটি থিওরাম জানতে হবে, বাইনোমিয়াল সিরিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের মাত্র ক্লাস শেষ হইতেছে স্যার, মানে অনেকে জয়েন করতে পারে নাই এখনো স্যার, একটু ওয়েট করলে ভালো হতো স্যার। ক্লাস শেষ হওয়ার কথা এখন থেকে 18 মিনিট আগে, জি স্যার, কিন্তু 6টা 50-এ। কোন টিচার স্যার যদি এর পরে ক্লাস নেয় স্যার আনঅথরাইজ, ওনাকে বলতে স্যার ওনাকে বলতে হবে না। সেটা আমি হই আর ভাইস চ্যান্সেলর স্যার হোক। না স্যার, আসলে ওনাকে যতই বলি উনি ঘুরাই পেঁচায় শুধু লেট করে। না, এটাই আমি কিন্তু আগের ক্লাসটা অনেক স্যার একটা কষ্ট কথা হয়েছে। হচ্ছে, আমাদের ভ্যালু এন্ড এথিক্স স্যারকে বোঝানো স্যার আমাদের পক্ষে, আমি মনে করি স্যার কারোর পক্ষে সম্ভব না যে ওনাকে বোঝানো। ভ্যালুজ এন্ড আমাদের কথা ইথিক্স পড়ো, ভ্যালুজ ইথিক্স তো সবারই থাকা উচিত। যিনি ভ্যালুজ এন্ড ইথিক্স পড়ায় ওনারও ভ্যালুজ থাকতে হবে, ভ্যালুজ অফ টাইম। ঠিক না স্যার, আছে। ওনাকে যদি একটা প্রসঙ্গে কথা বলে উনি ঘুরে পেঁচায় অন্য প্রসঙ্গে টানি কথাটা না লম্বা করে ফেলে, মানে মানে স্যার ওই ডিভিডির ক্যাসেটের মতো যে মানে কারেন্ট চলে যাইলে আবার নতুন করে প্রথম জায়গায় যায় চলে যায় স্যার। এক্স্যাক্টলি স্যার। আচ্ছা, বাইনোমিয়াল সিরিজ। আমি সিরিজটা লিখতেছি। 1 plus x whole to the power n is equals to 1 plus nx plus n minus 1 into divided by factorial 2 into x square plus প্লাস n minus 1 n n minus 2 divided by ফ্যাক্টরিয়াল factorial 3 into x cube কিউব। and so on. এই সিরিজটাকে বলা হয় বাইনোমিয়াল সিরিজ, where n is any negative integer or fractional value. এই সিরিজের উপরে যে পাওয়ার n, এই nটা হবে নেগেটিভ ইন্টিজার। নেগেটিভ ইন্টিজার মানে -1, -2, -3 এই টাইপের, অথবা ফ্র্যাকশনাল ভ্যালু ভগ্নাংশ, যেমন 1/2, 3/5, 9/7 এই টাইপের, বাট ক্যানট বি এনি পজিটিভ। মানে 1, 2, 3, 4, 5 এটা হলে এই সিরিজ হয় না, তখন এটা হয়ে যায় পলিনোমিয়াল। যাই হোক, আমরা এই বাইনোমিয়াল সিরিজটা মনে রাখার চেষ্টা করব। এই বাইনোমিয়াল সিরিজ থেকে আমরা দুটি ব্রাঞ্চিং করতে পারি। একটি হলো সে 1 প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার -1, অর্থাৎ n এর মান আমরা -1 নিলাম। -1 নিয়ে হিসাব করি, n এর মান -1 নিলে এটা হবে -x। আচ্ছা, এখানে যদি -1 হয়, এটাও -1, -1, -2, মাইনাস মাইনাস প্লাস 1, 2 মিলে ফ্যাক্টরিয়াল 2, উপরে নিচে কাটা যাবে, থাকবে এক্স স্কোয়ার। আবার এখানে বসালে 3টি মাইনাসে হবে মাইনাস 1, 2, 3 ফ্যাক্টরিয়াল 3 সমান কাটা যাবে, উপরে নিচে কাটা যাবে, থাকবে এক্স কিউব। এইভাবে চলতে থাকবে। এটা একটি বাইনোমিয়াল সিরিজের স্পেশাল সিরিজ। নাম্বার বি, 1 minus x হোল টু দ্য পাওয়ার -1, x এর পরিবর্তে -x বসালাম। আর -x বসালে আমরা এই ফর্মুলাতে যদি বসাই, x এর আগে আছে মাইনাস, এখানে মাইনাস, 2 মাইনাসে হয়ে যাবে প্লাস, এইভাবে সবগুলি প্লাস হবে। এই সিরিজটাকে বাইনোমিয়াল সিরিজ বলে। আর তার থেকে আমরা দুইটা স্পেশাল সিরিজ কনসিডার করেছি। n এর মান প্রথমে -1 নিয়েছি, আর দ্বিতীয়টাতে n এর মান -1 ঠিক আছে, বাট x এর মান -x নিয়েছি। বিশেষ করে এই দুটি ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা পরবর্তী যে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার রুলস আছে সেই রুলসটা আলোচনা করব। তো
তখন রুলসে গিয়ে আমরা দেখব কখনো কখনো প্রথমটা, কখনো দ্বিতীয়টা। যদি আমরা প্লাসের পাই প্রথমটা, মাইনাসের পেলে দ্বিতীয়টা। আর -1 এর পরিবর্তে যদি -2, -3, -4 হয়, তাহলে আমরা ইউজ করব প্রথম এই ফর্মুলাটা। এই হলো বাইনোমিয়াল সিরিজ। আর বাইনোমিয়াল সিরিজ দিয়ে আমরা এখন অ্যালজেব্রাইক ফাংশন হলে কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশনের পার্টিকুলার ইন্টিগ্রাল সলভ করতে হয় সেটা আমরা শিখব। যেমন তোমরা 3 নাম্বার রুল হিসাবে মনে রাখতে পারো যে yp for algebraic function, algebraic functions গুলি কেমন হয়? এটা x হতে পারে, x স্কয়ার হতে পারে, x কিউব হতে পারে, 2x minus 5 হতে পারে। এই টাইপের ফাংশন গুলিকে বলা হচ্ছে algebraic ফাংশন। x, x স্কয়ার, x কিউব, 2x minus 5 পলিনোমিয়াল টাইপের ফাংশনস গুলিকে বলা হচ্ছে algebraic ফাংশন। আচ্ছা, তাহলে yp for algebraic functions ফর্মুলাটা কি মনে রাখার জন্য? অ্যাপ্লাই বাইনোমিয়াল সিরিজ। এটা আমরা মনে রাখবো। তাহলে 3 নাম্বার যে ফর্মুলাটা আছে yp বের করার, যে yp for algebraic function, অ্যান্সার হবে অ্যাপ্লাই বাইনোমিয়াল সিরিজ। আর বাইনোমিয়াল সিরিজের এই তিনটার যে কোনো একটা ইউজ করা যেতে পারে। আসলে এই দুটো আসছে এখান থেকেই। আর এই -1 এর পরিবর্তে -2, -3 হলে আমরা প্রথমটা ইউজ করব। আচ্ছা, চলো একটি অঙ্কের মাধ্যমে এই ফর্মুলাটা বিস্তারিত আলোচনা করি। Solve d square minus or plus 5d plus 4 into y is equals to x square, where d for ddx। এই টাইপের একটি অঙ্ক দেয়া হলো। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড, দ্যাট ইজ পার্টিকুলার ফাংশন ইজ এক্স স্কোয়ার। আর এক্স স্কোয়ার হলে কিভাবে সলভ করতে হয় তা আমরা শিখব। কিছুক্ষণ আগে বলেছি ফর অ্যালজেব্রাইক ফাংশন উই হ্যাভ টু অ্যাপ্লাই বাইনোমিয়াল সিরিজ। ঠিক আছে, সো পার্টিকুলার ফাংশন বের করার আগে আমাদেরকে YC বের করে নিতে হবে। দ্যাট মিন্স কমপ্লিমেন্টারি সলিউশনটা বের করতে হবে আগে। সরি, একটু ফোন রিসিভ করি। আসসালামু আলাইকুম। তাহলে আমরা কিভাবে যেন শুরু করতাম, যে লেট y equals to e to the power mx be a trial solution auxiliary equation, এগুলি বের করতাম না? মনে আছে? তারপরে yc পেতাম। এই অঙ্কের yc হলো, মুখস্থ বসাই দিলাম, c1 e to the power minus x plus c2 e to the power minus 4x। আমি yc পর্যন্ত অঙ্কটা করিনি, তোমরা এইভাবে লিখে অক্সিলারি ইকুয়েশন তারপরে করতে করতে yc এটা বের করবে। m এর মান আসে -1 এবং -4। ঠিক আছে, এই হিসাবে আমরা এটা বের করলাম। নাও yp, so
d square plus 5d plus 4 into x square। আমরা আগের মতো এইভাবে লিখে নিলাম। এখন এখানে হলো algebraic ফাংশন, we have to apply binomial series। এখন কিভাবে বাইনোমিয়াল সিরিজ অ্যাপ্লাই করতে হয় তা আমাদের জানতে হবে। সিস্টেমটা হলো, at first we have to common lowest degree term of the denominator function। আমি আবার বলছি, ডিনোমিনেটর ফাংশনে যে কয়টা টার্ম থাকবে, আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি তিনটি টার্ম আছে, d স্কয়ার, 5d এবং 4। এই d স্কয়ার টার্মকে বলা হয় সেকেন্ড ডিগ্রি টার্ম, আর 5d কে বলা হয় ফার্স্ট ডিগ্রি টার্ম, আর 4 কে বলা হয় 0 ডিগ্রি টার্ম। অর্থাৎ এর ডিগ্রি হলো 2, এর ডিগ্রি হলো 1, এর ডিগ্রি হলো 0। ডিগ্রি মানে ভেরিয়েবলের পাওয়ার, ক্যাপিটাল ডি এর পাওয়ার। এখন নিয়ম হলো, at first we have to common the lowest degree term। so lowest degree term কোনটা হবে, d স্কয়ার, 5d না 4? বলো। 4 স্যার। 4 হবে। 4 অতএব 4 আমরা এখান থেকে 4 কমন নিব, যেহেতু ডিনোমিনেটরে, তাই এটা হলো 1/4। 4 যদি কমন নেই, থাকে 1 প্লাস 5/4d প্লাস 1/4d স্কয়ার ইন্টু এক্স স্কয়ার। কি করেছি, এই হোল লাইন থেকে 4 কমন নিয়েছি। প্রশ্ন হলো কেন কমন নিয়েছি, দেখো 1 প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার -1, এই টাইপের আমরা কিন্তু শিখেছি 1 নাম্বার। আবার 1 মাইনাস এক্স হোল টু দ্য পাওয়ার -1, এটাও শিখেছি। তাই না? এই যে বাইনোমিয়াল সিরিজের প্রথম 1 আছে, এই 1 প্রডিউস করার জন্য আমরা কমন নিয়েছিলাম লয়েস্ট ডিগ্রি টার্ম। তোমার প্রশ্ন হতে পারে, স্যার ডি স্কয়ার কমন নিলে হবে না? নো, অ্যান্সার হলো নো, হবে না। ডি স্কয়ার কমন নিলে আমরা রেজাল্টে পৌঁছতে পারবো না। তাহলে নিয়ম কি, লয়েস্ট ডিগ্রি টার্ম কমন নেওয়া। এবার আসো, এটাকে এইভাবে সাজায় লেখা যায় 1/4, 1 প্লাস 5/4d প্লাস 1/4d স্কয়ার হোল টু দ্য পাওয়ার, নিচ থেকে টার্মটা উপরে তুললে হয় পাওয়ার -1 ইন্টু এক্স স্কয়ার। এখন আমরা যদি কম্পেয়ার করি, এই পুরো টার্মটাকে মনে মনে এক্স ধরি, তাহলে হয় 1 প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার -1। তাহলে কোনটার সাথে মিলে, 1 নাম্বার না 2 নাম্বার? 1 নাম্বার। 1 নম্বরের সাথে স্যার। অর্থাৎ এই পুরোটুকুকে মনে মনে এক্স ধরলে 1 নাম্বারের সাথে মিলে যাচ্ছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 1/4, 1 মাইনাস 5/4d প্লাস 1/4d স্কয়ার প্লাস 5/4d প্লাস 1/4d স্কয়ার হোল স্কয়ার। প্রথমেরটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, তারপরেরটা মাইনাস, আর আমরা লিখবো না এক্স স্কয়ার। তোমরা প্রশ্ন করতে পারো, স্যার কতক্ষণ লিখবো, বোঝার উপায়টা কি? আচ্ছা, আমি সাইটে বলে দিচ্ছি, দেখো আমরা ডি অফ এক্স স্কয়ার সমান কত, কে বলতে পারবা? ডি অফ এক্স 2x 2x, 2x থ্যাংক ইউ। স্যার। ডি অফ এক্স স্কয়ার মানে 2x কিন্তু ডিডিএক্স অফ এক্স স্কয়ার, এটা হলো 2x। তাহলে ডি স্কয়ার অফ এক্স স্কয়ার কি হবে, 2, আর ডি কিউব অফ এক্স স্কয়ার হবে 0, ডি টু দ্য পাওয়ার 4 অফ এক্স স্কয়ার হবে 0, 0 বাকি সবই 0 আসতেছে। আমাদের ডান পাশে যেহেতু এক্স স্কয়ার, আমরা শুধুমাত্র দুইটা ডি এবং ডি স্কয়ারের বেলায় নন জিরো পাচ্ছি, আর বাকি সব 0 পাচ্ছি। অতএব ডি স্কয়ার ইনক্লুডিং টার্মস গুলি আমাদের কনসিডার করতে হবে।
আর ডি কিউব ডি টু দা পাওয়ার 4 মোর দেন ডি কিউব যত টার্ম আছে সবই 0 আসবে। সেই হিসেবে আমরা বলতে পারি এই ডি অফ এক্স স্কোয়ার রেজাল্ট নন জিরো, ডি স্কোয়ার অফ এক্স স্কোয়ার রেজাল্ট নন জিরো। এবার আসো এই টার্মটাকে যদি আমরা এক্সপান্ড করি 6 এ পড়েছি বা 7 এ, a প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই স্কোয়ার এর মধ্যে ডি স্কোয়ার আছে, খেয়াল করে দেখো। আর 2ab এর মধ্যে হবে ডি কিউব, আর বি স্কোয়ার এর মধ্যে হবে ডি টু দা পাওয়ার 4। তার মানে আমরা নন জিরো টার্মস পেতে হলে ডি স্কোয়ার পর্যন্ত নিতে হবে। তাহলে ডি স্কোয়ার পর্যন্ত যদি আমরা নেই, কি আসবে? 1 মাইনাস 5/4d মাইনাস প্লাস মাইনাস 1/4d স্কোয়ার প্লাস, বলেছিলাম এই টার্মের প্রথম অংশের বর্গ কত হয় বলো? যেহেতু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করবো, তাহলে এই টার্মের প্রথম অংশ বর্গ করলে কত হয়? 25/16 ডি স্কোয়ার ভেরি গুড, 25/16 ডি স্কোয়ার প্লাস ডট ডট ডট। আর নেইনি, কেন নেইনি? কারণ পরেরটা আসবে ডি কিউব, পরেরটা আসবে ডি টু দা পাওয়ার 4, ওগুলি নিতে হবে না, বিকজ আমরা নন জিরো পাচ্ছি আপ টু ডি স্কোয়ার। শেষ লাইনটা আমরা উপরে লিখতেছি। is equals to 1/4 1 into x square, রেজাল্ট হলো x square, ওকে, মাইনাস 5/4 into d of x square, d of x square কত? d of x square 2 আছে, 2x তাহলে 2 2 কাটা গেলে 5/2x 5/2x মাইনাস 1/2, d square of x square হলো 2, কাটাকাটি করলে হয় মাইনাস 1/2 প্লাস এটাও 2 আসে, তাহলে 25/8 আর নাই, বাকি সব 0 আসতেছে। এখন আমরা এই দুটি টার্ম যোগ করে দেখি কত হয়। 25/8 মাইনাস 1/2, তাহলে আমরা পেলাম 21/8, অর্থাৎ 1/4 x স্কোয়ার মাইনাস 5x/2 প্লাস কত পেলাম? 21/8 21/8। এই হলো আমাদের yp। therefore কমপ্লিট সলিউশন কি হলো? yc plus yp। therefore the complete solution is y equals to yc plus yp, c1 e to the power minus x plus c2 to the power minus 4x plus 1/4 x square minus 5x/2 plus 21/8। এই মোবাইলটা নাও, ফোন আসছে, কে যেন ফোন আসছে, কেটে দিচ্ছি আমি। আচ্ছা, আমরা এতক্ষণ শিখলাম যে যদি পার্টিকুলার ফাংশনটুকু হয় অ্যালজেব্রাইক ফাংশন, তাহলে কিভাবে yc বের করতে হয় তা ভেঙে ভেঙে দেখিয়েছি। চলো আরো একটি অঙ্কের মাধ্যমে দেখানোর চেষ্টা করি।
solve d cube minus 4d square plus 13d into y is equals to, suppose, x square or x cube দিতে পারি, no problem. Capital D for DDS. আচ্ছা, তাহলে আমরা শুরুতে কি বের করব? অঙ্কটির YC বের করতে হবে। প্রথমে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে YC বের করব। যেহেতু আমরা আজকে YC অংশটুকু আগে পড়িয়েছি তাই আজকে পড়াচ্ছি না, তোমরা করে নিও। আমি আজকে YP বের করা শেখাচ্ছি। সেই ক্ষেত্রে YC হবে C1 plus C1 plus e to the power twice x C2 cos 3x plus C3 sin 3x। এই রেজাল্ট কিভাবে আসে তোমরা কিন্তু অঙ্কটা করে নিতে হবে। আমি দেখে দেখে বসিয়ে দিলাম, ঠিক আছে? নাও YP, নাও YP 1 by d cube minus 4d square plus 13d of x cube। এখন নিয়ম কিন্তু আগের মতোই। কি জন্য বলেছিলাম? we have to common lowest degree term. What is the lowest degree term of the expression? বলো। স্যার 13D 13d lowest degree term। তাহলে আমরা ডানে ডানে লিখতেছি সুবিধা পাওয়ার জন্য। 13d হলো lowest degree term। তোমরা নিচে নিচে লিখতে পারো, তাহলে হবে 1 minus 4 by 13d আর প্লাস 1 by 13d square into x cube। ঠিক আছে? এখন আমরা এই 1 by 13 এটা হলো কনস্ট্যান্ট টার্ম, আর 1 by d ফর ডিরেক্ট ইন্টিগ্রেশন এটা আমরা পরে করব। আর যে অংশটুকু পেয়েছি সেটা কি 1 মাইনাস কমন নিলে 4 by 13d আর ভিতরে মাইনাস হবে 1 by 13d স্কয়ার হোল টু দা পাওয়ার -1। নিচের টার্মটা উপরে তুললে পাওয়ারটা -1 হয়, তারপরে হলো এক্স কিউব। ঠিক আছে? তাহলে দেখো এটাও মাইনাস, পাওয়ারও মাইনাস, অ্যাজ পার ফর্মুলা সবগুলি হবে প্লাসে। 1 by 13 1 by d। তাহলে আমরা যদি কনসিডার করি 1 minus x হোল টু দা পাওয়ার -1, তাহলে আসে 1 plus x, তাহলে 4 by 13d minus 1 by 13d স্কয়ার। তারপরে এখানে আসবে 4 by 13d minus 1 by 13d স্কয়ার হোল স্কয়ার। তারপরে আসবে 4 by 13d minus 1 by 13d স্কয়ার হোল কিউব প্লাস ডট 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 ইন্টু এক্স কিউব। আচ্ছা, প্রশ্ন হলো এখানে অনেকগুলো কেন লিখেছি? এর উত্তর, আমাদের ফাংশনটা হলো এক্স কিউব, যতক্ষণ আমরা ডি কিউব টার্ম পাবো ততক্ষণ নিতে হবে, এই জন্য অনেকটুকু লিখেছি। ঠিক আছে? এবার এটা থেকে ডি কিউব আছে, এটা হবে, এটা হবে, এটা বর্গ করলে তিনটা টার্ম বের হয়, এ মাইনাস বি হোল স্কয়ার। প্রথমটা হবে, দ্বিতীয়টা হবে, তৃতীয়টা হবে না, কারণ তৃতীয়টা পাওয়ার হবে ডি টু দা পাওয়ার 4, বাদ যাবে। আর এখান থেকে প্রথমটা হবে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা তোমরা শিখেছো, এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব।
সো প্রথমটাতে ডি কিউব পাবো আর বাকি সব থেকে পাবো না। সো এখান থেকে একটি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি দুইটি, তিনটি, 4, 5, 6, 6টা টার্ম আছে। তাহলে এটা কিভাবে আসতেছে দেখো, 1/13 ইন্টু 1/d 1 প্লাস 4/13d মাইনাস 1/13d স্কোয়ার প্লাস এটাকে বর্গ করলে হয় 16/169 d স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2ab ক্যালকুলেশন করলে হবে 8/169 d কিউব, আর আসবে না, প্লাস টু দ্য পাওয়ার 4 টার্মটা আমরা অমিট করে দিচ্ছি, 4 কিউব 64/13 কিউব কত হয়, 13 কে ঘন করলে হচ্ছে 13 কিউব 2197 2197। 2197 ডি কিউব। ঠিক আছে, এই প্লাস ডট 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 দিয়ে নিলাম ইন্টু এক্স কিউব। অনেকটা বড় হয়ে গেছে, সেখান থেকে একটু বড় করে ফেলছি, প্রথমে একটু ছোট করে ধরলেই হতো, নো প্রবলেম। এখন আমরা এই ক্যালকুলেশনটা এইভাবে করতে পারি, 1/13 1/d 1 into x cube, result is x cube plus d into x cube 3x square, তাহলে হবে 12/13 x square minus d square 6x 6x/13 plus 6 আর 16 কত হয়, 6 into 16 96, 96/169 x, আর এদিকে মাইনাস 366, তাহলে আসতেছে তোমার 3 বার 6 হয় 6 8 48, 48/169 প্লাস 64 into 6 384, 384/2197, এই হলো একটি রেজাল্ট। এখন 1/d মানে ডাইরেক্ট ইন্টিগ্রেশন, আরেকবার এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, এটা অনেকটাই জটিল হয়ে গেছে, এর কারণ হলো আমরা ফাংশনটা আন্দাজে ধরে নিয়েছিলাম। নো প্রবলেম, ভয়ের কোনো কারণ নাই, আরেকবার ইন্টিগ্রেশন করলে হচ্ছে দেয়ারফর yp 1/13, আর এখন একবার ইন্টিগ্রেশন করলে হবে x টু দা পাওয়ার 4/4, এটা প্লাস x স্কোয়ার ইন্টিগ্রেশন x কিউব বাই 3, 3 হলে আবার 4 এর সাথে 12 এর সাথে কাটা যাবে, 4/13 আসবে, 4/13 x টু দা পাওয়ার 3, এবার এইটা x স্কোয়ার বাই 2, তাহলে 3/13 মাইনাস 3 x স্কোয়ার বাই 13 আর প্লাস x স্কোয়ার বাই 2 96 এর অর্ধেক, তাহলে 48 x স্কোয়ার বাই 169, তারপরে এটা আসবে মাইনাস 48x/169 প্লাস 384x/2197। যাই হোক, এই হলো আমাদের ওয়াইপি, একটা বিশাল ওয়াইপি এসেছে। এখন আমরা কমপ্লিট সলিউশন y is equals to yc plus yp বসিয়ে অ্যান্সারটা করে দিব। অঙ্ক হবে না তা না, আমি এখানে দেখানোর চেষ্টা করছি, if our algebraic function is x cube, we have to calculate up to d cube terms. d cube terms পর্যন্ত আমাদের ক্যালকুলেট করতে হবে, যদি x স্কোয়ার হয় তাহলে d স্কোয়ার পর্যন্ত, এই জিনিসটা মনে রাখতে হবে আমাদের। এই হলো তৃতীয় যে নিয়মটি ছিল, এবার চলো চতুর্থ যে নিয়মটি আছে সেটা দেখানোর চেষ্টা করি।
yp for e to the power ax phi of x, মানে product of algebraic exponential function and any function, product of exponential function and any function। তাহলে আমাদের নিয়মটি হলো প্রথমে থাকে নিচে থাকে ফাংশন অফ ক্যাপিটাল ডি এর ফাংশন থাকে, আর সাথে থাকে ই টু দ্য পাওয়ার ax phi of x। ওকে, যদি এইভাবে গুণ আকারে থাকে, আমাদের প্রথমে যে কাজটুকু করব সেটা হলো এক্সপোনেনশিয়াল ফাংশনটাকে শুরুতে অ্যান্টি ডিফারেনশিয়াল অপারেটর ফ্রি করব, ই টু দ্য পাওয়ার ax টাকে আবার বামে অর্থাৎ শুরুতে নিয়ে আসব। এর ব্যালেন্স হিসাবে এই ফাংশনটাতে ফাংশন অফ ডি প্লাস এ বসিয়ে দিব, আর অবশিষ্ট থাকবে phi of x। এই হলো ফর্মুলাটা। আবার বলছি, খেয়াল করো, দুটি ফাংশনের গুণফল আকারে যদি থাকে, তার মধ্যে একটি যদি হয় এক্সপোনেনশিয়াল ফাংশন, শুরুতে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশনটাকে শুরুতে লিখব, আর তার বিনিময়ে এফ অফ ডি এর পরিবর্তে ডি প্লাস এ বসাবো। অর্থাৎ আমরা যদি এইভাবে লিখে দেই যে অ্যাপ্লাই ডি সমান ডি প্লাস এ and replace e to the power ax from right to left, এই কথাটার মিনিংটা এটা যে অ্যাপ্লাই ডি সমান ডি প্লাস এ, ডি এর জায়গায় কি বসাবো, ডি প্লাস এ, আর কি করব, এক্সপোনেনশিয়াল টার্মটা ডান থেকে বামে নিয়ে আসব। এই হলো আমাদের চতুর্থ নিয়ম। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার চতুর্থ নিয়ম দিয়ে একটি অঙ্ক করার চেষ্টা করি। সলভ ডি স্কোয়ার মাইনাস টুয়াইস ডি ওয়াই is equals to x square a to the power 3x d for dx। তাহলে আমরা এখানে স্পষ্ট বুঝতে পারতেছি রাইট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ারের সাথে আছে এক্সপোনেনশিয়াল ফাংশন, যা আমাদের এই ফর্মুলার সাথে ম্যাচিং হচ্ছে। শুরুতে we have to calculate what yc। তোমরা তো পরীক্ষা দিবা বা প্র্যাকটিস করেছো, এই অঙ্কটার yc কত হবে কে বের করতে পারবে বলো তো দেখি। 20 স্যার 20 মানে m এর মান 2 প্লাস মাইনাস 2y। হ্যাঁ, m এর মান 20, ভেরি গুড 20 স্যার। হ্যাঁ, অতএব yc হবে c1 প্লাস c2 e to the power 2x। এটা সংক্ষিপ্তভাবে আমি লিখে ফেলেছি, তোমরা পরে ইলাবোরেটলি এটা মিলাবে। আর এটা ছাড়া অন্য যেগুলি বলতেছো সেগুলি ভুল ছিল। এখন আমরা বের করব yp। ওয়ান বাই ডি স্কোয়ার মাইনাস টুয়াইস ডি এক্স স্কোয়ার ই টু দ্য পাওয়ার 3x। তাহলে আমরা নিয়মটি বলেছিলাম যে ডি এর পরিবর্তে ডি প্লাস এ বসাবো, আর এক্সপোনেনশিয়াল টার্মটুকু রাইট থেকে লেফটে শিফট করব। এখন আমার প্রশ্ন, এর মান কত এই অঙ্কের? 3। এর মান হলো 3। তাহলে আমরা যে কাজটুকু করব, প্রথমে এক্সপোনেনশিয়াল টার্মটুকু
লিখে নিব, তারপরে ডি এর পরিবর্তে ডি প্লাস এ, আর এ এর মান হলো 3, তাহলে হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ডি প্লাস 3। এই তো হয়ে গেল। অর্থাৎ প্রোডাক্ট আকারের টার্ম থাকলে প্রথমে এক্সপোনেনশিয়াল টার্মটাকে শিফট করব। দুটি কাজ একত্রে করতে হবে, শিফট এবং প্লেসমেন্ট একই সাথে। এমনটা করা যাবে না প্রথমে শিফট করলা পরের লাইনে প্লেসমেন্ট করলা, অথবা প্রথমে প্লেসমেন্ট করে দিলা পরে শিফট করলে, হবে না, দুটি একই সাথে। এবার ক্যালকুলেশন করো কত হয়। e টু দা পাওয়ার 3x d স্কয়ার প্লাস 6d প্লাস 9 minus 2d minus 6 into x square। এবার আসে কত, e to the power 3x d square plus 4d আর প্লাস 3, 9 থেকে 6 গেলে 3x square। এখন প্রশ্ন, x square থাকলে যেন কি করতে হয় মনে আছে? লোয়ার লোয়ার যে এটা স্যার আছে ফার্স্টের ওটা স্যার ফার্স্টের 0 যেটা ডিগ্রি টার্ম দেখাইছিলেন ওটা কমন নিতে নিতে হবে, দ্যাট ইজ 0 degree। বাইনোমিয়াল থিওরাম অ্যাপ্লাই, বাইনোমিয়াল সিরিজ অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমাদের এখান থেকে লোয়েস্ট ডিগ্রি টার্ম কমন নেওয়া মানে 3 কমন নেওয়া। সো ই টু দা পাওয়ার 3x বাই 3 কমন যদি নেই থাকবে 1 প্লাস 4/3d প্লাস 1/3 ডি স্কোয়ার, এগুলিকে ব্রেকেট বন্দি করলাম, হোল টু দা পাওয়ার -1 ইন্টু এক্স স্কোয়ার। একসাথে আমরা দুটি কাজ করেছি, নিচের পাওয়ারটা উপরে তুলেছি, তাছাড়া 3 কমন নিয়েছি, আর এই ব্রেকেট ইন্ট্রোডিউস করেছি। ওকে, এখন আমরা ক্যালকুলেশন করলে কত আসে দেখো। রিপিটেড প্রবলেম পাচ্ছি e টু দা পাওয়ার 3x বাই 3, ফর্মুলা 1 প্লাস x হোল টু দা পাওয়ার -1, তার মানে 1 মাইনাস x 4/3d প্লাস 1/3 d স্কয়ার প্লাস 4/3d প্লাস 1/3 d স্কয়ার হোল স্কয়ার মাইনাস ডট 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 ইন্টু এক্স স্কয়ার। তাহলে আমরা বুঝতে পেরেছি যেহেতু এক্স স্কয়ার, সো ডি স্কয়ার পর্যন্ত টার্মগুলিকে কাউন্ট করতে হবে। তাহলে ডি স্কয়ার পর্যন্ত যত টার্ম পাবো আমরা e টু দা পাওয়ার 3x বাই 3, সো 1 মাইনাস 4/3d minus 1/3d square plus 16/9d square plus dot 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 into x square। এই টার্মস গুলি আমরা নিলাম যেখানে d স্কয়ার আছে। দেখো a প্লাস b হোল স্কয়ার থেকে প্রথম টার্মের বর্গতে d স্কয়ার আছে, আর বাকিগুলিতে d স্কয়ার নাই, d কিউব আছে। তাহলে কত আসে, e টু দা পাওয়ার 3x বাই 3। এবার x স্কয়ার মাইনাস 8x by 3 minus 2/3 plus 32/9 ক্যালকুলেশন করলে এমনটাই আসে। এখন আমরা যোগ বিয়োগ করে দেখি কত আসে। 32/9 minus 2/3 আসতেছে 26/9। তাহলে আমরা কি পেলাম, e টু দা পাওয়ার 3x by 3 x square minus 8x by 3 plus 26/9। এই হলো আমাদের ওয়াইপি। তাহলে আমরা মূল অঙ্কে বসিয়ে দিব, সুতরাং y সমান yc প্লাস yp implies that y is equals to c1 plus c2 e to the power twice x plus e to the power 3x by 3 into x square minus 8x by 3 প্লাস 26/9 এই হলো অ্যান্সার।
আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রোডাক্ট আকারে থাকলে কিভাবে সলভ করতে হয়। আমি আরো একটি প্রবলেম দেখাচ্ছি প্রোডাক্ট আকারে থাকলে সলভ করার সিস্টেম। আমরা কিন্তু হায়ার অর্ডারের প্রবলেম এর নিয়ম অনুযায়ী ফার্স্ট অর্ডার প্রবলেমও সলভ করতে পারি। একই নিয়ম, যেমন দেখো, সলভ d minus 2 into y is equals to e to the power 3x sin twice x, আর where d for ddx। অঙ্কটা দেখতে এই জায়গায় দেখা যাচ্ছে ফার্স্ট অর্ডার, নো প্রবলেম। ফার্স্ট অর্ডার নিয়ম কিন্তু হায়ার অর্ডারের নিয়মের মতো আমরা করতে পারবো, ঠিক আছে। তো অঙ্কটা করতে হলে আমরা শুরুতে কি লিখব? যদি পুরো অঙ্কটুকু সলভ করি, যে let y equals to e to the power mx be a trial solution of equation 1, then auxiliary equation is what? M minus 2 equals to 0, therefore m equals to 2, therefore yc c to the power twice x। কারণ m এর একটি মান, তাই শুধু একবার কনস্ট্যান্ট বসবে, সেটা c ধরলাম অথবা c1 ধরতে পারি। এখন yp বের করব। নাও yp 1 by d minus 2 e to the power 3x sin twice x। তাহলে আমরা ফর্মুলা শিখেছি কি? এক্সপোনেনশিয়াল টার্মটা শিফট করব রাইট টু লেফট, অর্থাৎ e to the power 3x, আর d এর পরিবর্তে d প্লাস a বসাবো। a এর মান কত কে বলবে? এর মান এর মান 3 স্যার। 3, অর্থাৎ d প্লাস 3 বসিয়ে দিলাম -2 sin twice x। ওকে, তাহলে কত আসে e to the power 3x? তাহলে d প্লাস 1 ইন্টু sin twice x। আমরা গত ক্লাসে শিখেছি সাইন ফাংশন থাকলে কিভাবে করতে হয়। ডি স্কোয়ার সমান মাইনাস এ স্কোয়ার বসাতে হয়। ডি স্কোয়ার তো নাই, তাহলে ডি স্কোয়ার টার্ম আমরা প্রডিউস করতে পারি কিভাবে? যে ই টু দা পাওয়ার 3x ডি মাইনাস 1 ডি স্কোয়ার মাইনাস 1, উপরে নিচে ডি মাইনাস 1 দ্বারা মাল্টিপ্লাই করেছি, sin twice x implies that yp is equals to e to the power 3x into আমাদের 2 স্কয়ার, দ্যাট ইজ -4 -4 -1, আর উপরে আসে d -1 sin twice x। তাহলে আসলো -1/5 e to the power 3x d -1 into sin twice x, -1/5 e to the power 3x, d of sin twice x হলো 2 cos 2 twice x minus sin twice x। আমরা জানি d of sin মানে ডিফারেন্সিয়েশন অফ sin twice x, 2 cos twice x, this is yp। সো আমরা বলতে পারি therefore solution y is equals to yc plus yp, implies that y equals to c e to the power twice x minus 1/5 e to the power 3x 2 cos twice x minus sin twice x। এই হলো অ্যান্সার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি প্রোডাক্ট আকারে থাকে তাহলে ফার্স্ট অর্ডার হোক আর সেকেন্ড অর্ডার হোক আর যাই হোক, নো প্রবলেম, আমরা yc বের করব, দেন yp বের করব। প্রোডাক্টের নিয়ম অনুযায়ী এক্সপোনেনশিয়াল টার্মটুকুকে আগে শিফট করব আর d এর পরিবর্তে d প্লাস a বসাবো। তারপরে অবশিষ্ট টার্ম সাইন ফাংশন হতে পারে,
একটা অ্যালজেব্রাইক ফাংশন হতে পারে বা আদার্স যে কোনো ফাংশন হতে পারে। যেহেতু আমরা শুধু 3টা ফাংশনই শিখেছি, আরো কিন্তু বাকি আছে, আমরা সেটা আগামী ক্লাসে শিখবো। এখন তোমাদেরকে স্লাইডের মাধ্যমে কিছু প্রবলেম দেখাবো। ফর্মুলাটা ছিল এমন, যদি প্রোডাক্ট অফ এনি টু ফাংশনস থাকে, ওয়ান অফ দেম ইজ এক্সপোনেনশিয়াল, এর মধ্যে যদি একটি এক্সপোনেনশিয়াল হয় আর একটি এনি ফাংশন হয়, যে কোনো ফাংশন, তাহলে কি বলেছিলাম, এক্সপোনেনশিয়াল ফাংশনটাকে শিফট করব রাইট টু লেফট এবং ডি এর পরিবর্তে ডি প্লাস এ বসাবো। এই এটা আমরা মনে রাখবো, এটাই বলেছিলাম। আর তাছাড়া পরের স্লাইডে দেখি, আচ্ছা আমরা যে পরের স্লাইডে যে ফর্মুলাটা আছে, সেই ফর্মুলাটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। একটু ডিফিকাল্ট, সেজন্য আজকে আর করছি না। এবার আসো এক্সাম্পল 1, প্রথম যে এক্সাম্পলটি আছে, আমরা প্রশ্নটার শুরু থেকে একেবারে লাইন বাই লাইন দেখার চেষ্টা করব। প্রথমে দেওয়া আছে এটা একটি সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। তো কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস থাকলে আমরা যেভাবে কাজটা করে থাকি সেটা হলো, এখানে দেখো রাইট হ্যান্ড সাইডে প্রোডাক্ট অফ টু ফাংশনস আছে, এক্স কিউব এবং ই টু দা পাওয়ার 2x। তাহলে নিয়ম অনুযায়ী আমরা কিন্তু শুরুতে এই অঙ্কটার কি বের করব, ওয়াই সি বের করব। ওয়াই সি কে আহ, এই বইয়ে আমরা যে বইটা পড়াচ্ছি সিএফ দ্বারা ট্রেড করা হয়, কমপ্লিমেন্টারি ফাংশন সিএফ। আমরা ওয়াই সি লিখবো যেহেতু আমরা ওয়াই সি লিখে অভ্যস্ত। এবং অক্সিলারি ইকুয়েশনটা লিখার পরে দেখো এম এর মান কিন্তু দুটি এসেছে, এই জন্য সিএফ বা ওয়াই সি প্যাটার্নটা এই টাইপের হয়ে থাকবে। এবার আসো পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে নিয়ম অনুযায়ী আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল লিখলাম, লিখার পরে এক্সপোনেনশিয়াল টার্মটাকে শুরুতে রাখবো এবং ডি এর পরিবর্তে ডি প্লাস এ বসাবো। এই হলো ফার্স্ট ডিউটি। তারপরে যোগ বিয়োগ করে আমরা পেলাম এই অংশটুকু। সে যোগ বিয়োগের কাজ তোমাদের, তোমরা চেষ্টা করবে সঠিকভাবে করার, আসবে এই। আর ডিরেক্টলি 1/d² মানে 2 টাইমস ইন্টিগ্রেশন অফ এক্স কিউব। আমি আবার বলছি, directly 1/d² means 1/d² indicates you differentiate x cube 2 times directly। তাহলে একবার ডিফারেন্সিয়েট করলে হয় x কিউব x টু দা পাওয়ার 4/4, আর এখানে 1/d থেকে যাবে, আর একবার করলে হবে x টু দা পাওয়ার 5/20। এভাবে আমরা yp বের করে থাকি। ফাইনালি কমপ্লিট সলিউশন yc প্লাস yp। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই টাইপের অঙ্ক আমরা কিন্তু বোর্ডে অনেকক্ষণ আলোচনা করেছি আজকে। নেক্সট দ্বিতীয় যে প্রবলেমটা আছে, একই রকম প্রবলেম। দেখো কিউবিক ইকুয়েশন হলে আমরা শুরুতেই অক্সিলারি ইকুয়েশন বের করব, আর সেই অক্সিলারি ইকুয়েশন থেকে ক্যালকুলেশন করে আমরা কি বের করব, m এর মানগুলো বের করব। তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে m এর মান আসছে 3টি, একটি হলো 0, আরেকটি 2 এবং ফাইনালটি হলো 5। এই 3টি মান বসে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব। এরপরে আসতেছে দেখো, আমরা যদি পরের স্টেপটা দেখি ওয়াইপি কিভাবে বের করতে হয়। ওয়াইপি বের করার যে রুল, এই রুল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি। স্যার আপনার কি আবার শোনা যাচ্ছে না স্যার? শোনা যাচ্ছে না? শোনা যাবে, স্যার কোনো লো হয়ে সমস্যা গেছে। নাই, আশা করি শোনা যাবে। জি স্যার এখন ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ। এখন কি শোনা যাচ্ছে? জি স্যার এখন স্যার আপনাকে ক্লিয়ার বোঝা যাচ্ছে আচ্ছা, স্যার। ঠিক আছে ঠিক আছে। আমরা যখন ওয়াইপি বের করব, ওই ফাংশনটা লিখে নিলাম,
তারপরে নিয়ম অনুযায়ী এক্সপোনেনশিয়াল ফাংশনটা শুরুতে লিখবো, স্যার আর ডি এর পরিবর্তে ডি প্লাস এ বসিয়ে দিলাম। ফাইনালি দেখো অনেক বড় একটি ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করব। সিম্পলিফাই করলাম, করার পরে এসেছে সাইন ফাংশন। আর সাইন ফাংশন ইন্ট্রোডিউস করার নিয়ম কি? ডি স্কোয়ারের পরিবর্তে মাইনাস এ স্কোয়ার। সাইন ফাংশন। এবার আমার প্রশ্ন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ ইন দিস রিগার্ড? এই অংশে এর মান কত কেউ বলবে? স্যার 1 মানে ওয়ান। স্যার 1 স্যার। 1 এবং ডি কিউবের মধ্যে আছে, ডি কিউবের মধ্যেও কিন্তু ডি স্কোয়ার আছে, ডি স্কোয়ারের মধ্যেও ডি স্কোয়ার আছে। সেই হিসেবে ক্যালকুলেশন করলে আমরা পাবো এই অংশটুকু। তারপরে যোগ বিয়োগ করে এই টার্মটা পাওয়া গিয়েছে। এখন আমরা এই টাইপের হলে শিখেছি তার অপোজিট টার্ম দ্বারা উপরে নিচে মাল্টিপ্লাই করতে হয়, করে নিলাম এবং ফাইনালি বের করে নিলাম। মান বসিয়ে যোগ বিয়োগ করে আমরা পেয়ে গেলাম ওয়াই। তারপরে ফাইনালি ওয়াই সি প্লাস। এভাবেই তোমাদের প্রবলেমগুলি সলভ করতে হবে। এখানে আরো একটি অঙ্ক আছে, একই রকম বের করতে হবে। এখানে আমি হাতে করে দিয়েছি, তাও প্রোডাক্টের অঙ্ক। হাতে আমি 2-3টি অঙ্ক করেছি সম্ভবত। তারপরে আশা করি তোমরা এগুলি যদি লাইন বাই লাইন এক্সারসাইজ করো, প্র্যাকটিস করো, তাহলে কোনো সমস্যা হবে না। এখানে এই স্লাইডে আমরা যে 7টি প্রবলেম দিয়েছি, 7টি প্রবলেমের শেষ দুটি প্রবলেম পড়াইনি। এই দুটি প্রবলেম পড়াইনি কারণ পার্টিকুলার ফাংশন প্রোডাক্ট অফ এক্স এবং সাইন এক্স, এক্স এবং সাইন এক্স থাকলে কিভাবে হবে তা শিখিনি, কিন্তু প্রথম 5টি আমরা শিখেছি। প্রথম 5টি যেহেতু শিখেছি, সো আমরা চেষ্টা করব প্রথম 5টির উত্তর মিলাতে। এটা আমাদের ডিউটি। যদি আমরা মিলাতে পারি তখন আশা করব যে না, আমরা কিছু শিখতে পেরে। অনুরূপভাবে পরের স্লাইডে কিছু ছোট ছোট অঙ্ক নিয়েছি। ওকে, এই ছোট ছোট অঙ্কগুলি আমাদের করতে হবে। যেমন আমরা এখন প্রশ্ন করব, দেখি তোমাদের কাছ থেকে উত্তর আসে কিনা, মুখে মুখেই করতে পারবে। আমি একটি অঙ্ক কনসিডার করলাম, 11 নম্বর অঙ্কটা। আশা করি সবাই দেখতে পাচ্ছ। এই 11 নম্বর অঙ্ক থেকে একটি প্রশ্ন করলাম, সেটি হলো তোমরা বলবে হোয়াট ইজ দ্য অক্সিলারি ইকুয়েশন অফ দিস প্রবলেম। 11 নম্বর অঙ্কের অক্সিলারি ইকুয়েশনটা কত বলো? স্যার C1 স্যার 0 0 C1 প্লাস C1 প্লাস C2 ও এসএতে আহ, স্যার 0 0 স্যার স্যার আর কেউ 0 বলবে? 0 স্যার 0 0 হবে। আমি প্রশ্নটা আবার করি, প্রশ্ন অনুযায়ী উত্তর না হলে ও স্যার সরি নাম্বার স্যার আসবে না। ওকে স্যার আমি আবার বলি, প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য অক্সিলারি ইকুয়েশন অফ দিস প্রবলেম। স্যার C1 প্লাস C1 প্লাস C2x স্যার এটা স্যার আর কেউ কিছু বলবে? আবার বলো, শুনি নেই। স্যার অক্সিলারি ইকুয়েশন হবে m² = 0। থ্যাংক ইউ, এই যে এতক্ষণে সঠিক অ্যান্সারটা এসেছে। আমার প্রশ্নটা ছিল হোয়াট ইজ দ্য অক্সিলারি ইকুয়েশন অফ দিস প্রবলেম। তাহলে অক্সিলারি ইকুয়েশনটা হলো m² = 0। এটা হলো অরিজিনাল। আর বাকি যা বলেছো বেশি বলেছো, বেশি বললে নাম্বার আসবে না কিন্তু। না স্যার, একটু এক্সাইটিং ছিলাম তো এই কারণে কোনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এখন আমি যদি প্রশ্ন করি এই 11 নম্বর অঙ্কটার ওয়াইসি কত হবে, কমপ্লিমেন্টারি সলিউশন ওয়াইসি কত হবে, সেটা কিন্তু স্যার অনেকে বলেছো যে C1 প্লাস C2x হবে। ঠিক আছে না? জি, আচ্ছা, এবার
12 নম্বর অঙ্কটা যদি আমরা করার চেষ্টা করি, এই 12 নম্বর অঙ্কটার অক্সিলারি ইকুয়েশন বের করার সময় m এর মান কত আসবে? m এর মান কত হবে? অক্সিলারি ইকুয়েশন লেখার পরে m এর মান বের করতে -1 স্যার এটা। -1 স্যার, -1 -1, ভেরি গুড। আর 13 নম্বরে অক্সিলারি ইকুয়েশন বের করলে m এর মান কত আসবে? স্যার স্যার 0 2 +- আসবে। 2i +-2 স্যার। +-2 2i স্যার। i। 14 নম্বরে হবে +-i। 15 নম্বরে m এর মান আসবে 0 এবং -2। তো 10 নম্বরে m এর মান কত আসতে পারে কে বলতে পারবা? 10 নাম্বার। স্যার এটা জি 10 স্যার একটা নাম্বার হচ্ছে মাইনাস স্যার মাইনাস i +-i আর হচ্ছে স্যার 0 00 স্যার। ডাবল জিরো, বিকজ ইট ইজ এ ফোর্থ অর্ডার ইকুয়েশন। চারটা মান হবে, দুটি জিরো আসবে আর দুটি হবে +-i। এভাবে তুমি যখন একটি একটি বের করতে পারবে তাহলে তোমার অঙ্ক সহজে রেজাল্ট পেয়ে যাবে তুমি। ঠিক আছে, এখানে তারপরে দেখো এখানে কয়েকটি অঙ্ক একই রকম আছে, প্রত্যেকটাতে কন্ডিশন আছে। গত ক্লাসে অনেকে বলেছিল স্যার এগুলি কিভাবে করে। প্রথমত তুমি ওয়াই বের করে নিতে হবে। ওয়াই বের করে নিলে আমরা যদি 10 নম্বর অঙ্কটা দেখি, হ্যাঁ 10 নম্বর অঙ্কটাতে ওয়াই এর মান কত হবে? যেহেতু রাইট অ্যান্সার 0, রাইট অ্যান্সার 0 মিন্স দেয়ার ইজ নো পার্টিকুলার ফাংশন, রাইট? পার্টিকুলার ইন্টিগ্রাল আসবে না। তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল না আসলে ওয়াই এর মানই হবে আমাদের মানে ওয়াই কি হবে? ওয়াই। আমি একটু করে বোর্ডের এই অংশটুকু দেখাচ্ছি। আমাদের প্রবলেমটা ছিল স্যার শোনা যাচ্ছে না স্যার স্যার। মাইক্রোফোনটা একটু মনে হয় দূরে সরে গেছে স্যার। প্রবলেমটা ছিল b⁴ প্লাস b² y 0, তাই না? জি স্যার। হ্যাঁ, এখান থেকে আমরা যখন m এর মান বের করব তোমরা পেয়েছো 0 0 +-i এবং y সমান হবে c1 প্লাস c2x প্লাস c3 cos x প্লাস c4 sin x। এই হলো 1 নাম্বার। ঠিক আছে, আমাদের অঙ্কটাতে শর্ত ছিল যে y0 সমান y'0 সমান y'0 সমান 0। আরেকটি শর্ত ছিল y'0 সমান কত যেন মনে নাই, একটা নন জিরো ভ্যালু ছিল। এভাবে আমাদের অঙ্কটা ছিল। সবই 0, ছিল 1 নট 5, 1। আচ্ছা, এখন এই অংশটুকুর মান বের করতে হলে আমাদের যে কাজটুকু করতে হবে, ওয়াই এর মান আমরা এখানে পেয়ে গেলাম, ওয়াই ড্যাশ বের করতে হবে। ওয়াই ড্যাশ, ড্যাশ মানে কি? একবার ডিফারেন্সিয়েশন। সো একবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে হয় c2 মাইনাস c3 sin x প্লাস c4 cos x। এই হলো 2 নাম্বার। আরো একবার ডিফারেন্সিয়েট করতে হবে y2, যেহেতু 3 বার আছে আমাদের 3 বার করতে হবে। তাহলে এটা হবে মাইনাস c3 cos x মাইনাস c4 sin x। এটা হলো 3 নাম্বার। ফাইনালি ট্রিপল টাইম করলে হবে c3 sin x মাইনাস c4 cos x। এই হলো 4 নাম্বার। আমরা চারটা ডিফারেন্ট ইকুয়েশন পেয়েছি, তাই না? 1 2 3 4। আর আমাদের শর্ত আছে চারটা। y0 সমান 0,
ওয়াই ড্যাশ 0 সমান 0, ডাবল ড্যাশ সমান 0 এবং ট্রিপল ড্যাশ সমান 1। এই চারটা শর্ত এই চারটা সমীকরণে আমরা বসাবো, বসিয়ে যোগ বিয়োগ করে C1, C2, C3, C4 এর মান বের করব। তোমরা কি বুঝতেছ? 1 নাম্বার সমীকরণে আমরা যদি প্রথম শর্তটা বসাই তাহলে কি আসে দেখো, মুখে মুখে করা যায়। x এর মান 0 হলে y এর মান 0, তা x এর মান 0 যদি বসাও তুমি যদি 1 নাম্বার সমীকরণে x এর মান 0 বসাও তাহলে 0 হবে, এটা 0 হবে, এটা C1, x 0 হলে cos 0 সমান 1, এটা C3 থাকবে, এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পেলাম? পেলাম C1 প্লাস C3 সমান 0, C1 প্লাস C3 সমান 0। 2 নাম্বার সমীকরণে y ড্যাশ এর মান 0, কখন? যখন x এর মান 0। তাহলে 2 নাম্বার সমীকরণে যদি মান বসাও 0 সমান C2, আর এটা 0 আর এটা আসবে C4 প্লাস C4 2 নাম্বার সমীকরণে বসালে। এবার 3 নাম্বার সমীকরণে যদি বসাও এটা 0 মানে মাইনাস C3 আসবে, আর এটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ মাইনাস C3 সমান 0। সুতরাং আমরা পেলাম C3 সমান 0, একটি মান পেয়ে গেলাম, C3 পেয়ে গেলাম। তাহলে C1 সমান 0 আসবে, কেন? এখান থেকে যেহেতু C1 C3 0, সুতরাং এই দুটি পেয়ে গেলাম। ফাইনালি ট্রিপল ড্যাশ হলো 1, ওই শর্তটা যদি বসাই তাহলে হবে 1 সমান, আমরা কি পেব? এটা 0 হয়ে যাবে, মাইনাস C4, সুতরাং আমরা কি পেলাম? C4 সমান -1, তিনটা। আর এই C4 এর মান যদি মিডলে বসাও তাহলে C2 সমান আসবে 1। দেখো চারটা বক্স করেছি, C1, C2, C3, C4। সো আমরা আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেম অর্থাৎ 1 নাম্বার সমীকরণে আমরা যদি মান বসিয়ে দেই তাহলে রেজাল্টটা কি আসে দেখো। 1 নাম্বার সমীকরণটা ছিল এই y সমান C1 প্লাস C2x প্লাস C3 cos x প্লাস C4 sin x। এবার C1 এর মান পেয়েছি আমরা 0, সুতরাং y সমান C1 আসতেছে না। C2 এর মান পেয়েছি 1, দ্যাট ইজ x। C3 এর মান পেয়েছি 0, এটা আসতেছে না। আর C4 এর মান পেয়েছি -1, দ্যাট ইজ মাইনাস sin x। এই হলো আমাদের সলিউশন। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে মুখে মুখে আলোচনা করে দেখাতে পেরেছি যে কিভাবে C1, C2, C3, C4 এর মান বের করতে হয়। বের করে পরে এই মানটা 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে আমরা সমাধান করেছি এবং রেজাল্ট এসেছে y is equals to x minus sin x। তো এভাবে আমরা করব। আমরা যদি একটু শেয়ার স্ক্রিনও দেখে নেই আসলে আমাদের প্রবলেমটা হয়েছে কিনা, দেখবো। কত নাম্বার চেষ্টা করেছিলাম? 10 নাম্বার। হ্যাঁ, উত্তর দেয়া নাই কিন্তু অঙ্কটা ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবেই বাকি সবগুলি প্র্যাকটিস করবে। আর আজকে পর্যন্ত যা পড়ালাম তার উপরে এমসিকিউ বেসড আগামী শুক্রবার ফার্স্ট আওয়ারেই এক্সাম হবে। ছোট ছোট 10টি প্রবলেম থাকবে, তোমরা সেই প্রবলেমগুলি সলভ করার চেষ্টা করবে। স্যার আজকের লেকচারটা বাদে দেন স্যার, ভালো হবে আজকের লেকচারটা বাদে দিলে। না না না, বাদ দিলে তো শিখতে পারলাম না। আজকের লেকচারের মধ্যেই সবকিছু আছে, বুঝতে পেরেছো? আজকের লেকচারের আগের সবকিছুই আছে। হ্যাঁ, তোমরা যে কাজটা করবে ডেলং অর্থাৎ হোল উইকের মধ্যে প্রস্তুতি নেবে ভিডিও লেকচার। আমি আবার বলছি,